ইনি কে? স্যার বাড়ির চাকর রামু। মনে হচ্ছে ঘুমন্ত অবস্থায় মেরে দিয়েছে, ওঠার কোনো সুযোগই পাইনি। স্যার উপরে দুটো লাশ আছে। মনে হচ্ছে চাকরের চিৎকার শুনেও বাইরে এসেছিল, আর খুনি ওকে এখানেই মেরে দিয়েছে। বেডরুমেও একটা লাশ। আওয়াজ শুনে হয়তো ওঠার চেষ্টা করেছিলেন, আর এখানেই মেরে দিয়েছে। লকার থেকে কি কি চুরি হয়েছে আপনি কি জানেন কিছু? স্যার 10 কোটি টাকার হিরে ছিল। 2 সপ্তাহ আগে আমি পলিসিও করিয়েছিলাম, সমস্ত হিরে নিয়ে চলে গেছে। হিরে? স্যার একটা অস্ত্র বাথরুমে। মনে হচ্ছে এইটা দিয়ে সব কটাকে মেরেছে। এটা খুব ভালো মতো পরিষ্কার করে দিয়েছে। তাও আবার সাবান দিয়ে। মনে হচ্ছে না এতে কোনো প্রমাণ পাবো। ভাই এ তো একটা বিপজ্জনক খুনি। প্রথমে 3-3টে খুন করে, আর তারপরে বাথরুমে বসে অস্ত্রটা পরিষ্কারও করে দেয়। সাইকোপ্যাথ। আচ্ছা, এই হীরের ব্যাপারে আরো কেউ কি জানতো? স্যার 3 জন লোক জানতো। কারা? আসুন দেখাচ্ছি স্যার। একজন তো ওনার ভাইপো কমলেশ, 2 জন এমপ্লয় ছিল, সতীশ আর স্যার মানিক। আসুন স্যার আমি দেখাচ্ছি আপনাদের। স্যার ইনি হলেন শেঠ ভাইয়ের ভাইপো কমলেশ। হ্যাঁ, আমি কমলেশ। ওনারা আমার কাকু কাকিমা ছিলেন। আর এ হলো মানিক আর ও সতীশ। হ্যাঁ স্যার, ওই হিরে পলিশ করার কাজ আমাকে আর মানিক স্যারকে দিয়েছিল। আর স্যার আমার 10 কোটি টাকার হিরে নিয়ে চলে গেল। আমি তো বরবাদ হয়ে গেলাম। কোথা থেকে আমি ফেরত পাবো বলুন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন 3-3টে খুন হয়েছে এখানে। ওনাদের জীবন হীরের থেকে অনেক বেশি মূল্যবান, বুঝেছেন আপনি? বাইরে গিয়ে দেখি, হয়তো কেউ কিছু দেখেছে। আমাদের কাল রাতের সিসিটিভি ফুটেজ চাই। এই ক্যামেরা চলছে তো? হ্যাঁ স্যার, কিন্তু কাল রাত 2 থেকে 3টের মধ্যে কারেন্ট চলে গেছিল। ওই সময়ে কিছু পাইনি স্যার, কিন্তু তার আগে আর পরে সব আছে স্যার। 2 থেকে 3টের সময় কারেন্ট ছিল না হয়তো। কিন্তু কাল রাত 2 থেকে 3টের মধ্যে কারেন্ট চলে গেছিল। ওই সময়ে কিছু পাইনি স্যার, কিন্তু তার আগে আর পরে সব আছে স্যার। 2 থেকে 3টের সময় কারেন্ট ছিল না, হয়তো খুনগুলো ওই সময়ই হয়েছে। আচ্ছা, এই সময় কোনো অচেনা ব্যক্তিকে তোমরা এখানে আসতে বা যেতে দেখেছো? স্যার রাত 2:30টার সময় শেঠবাবুর প্রতিবেশীর বাড়ি থেকে 4 জন গাড়ি নিয়ে বেরিয়ে গেল স্যার। ওই ফ্ল্যাটটা কার? ওটা প্রেরণা ম্যাডামের স্যার। প্রেরণা ম্যাডাম আর ওনার বাবা মা ওখানেই থাকেন স্যার। গত মাস থেকে ওনার বাবা মা ওনার গ্রামে চলে গেছেন, আর ওনার গাড়ি নিয়েই সবাই গেছে। হ্যাঁ স্যার, ওরা তাড়া করছিলেন, এছাড়া টেনশনও করছিলেন। আমরা বেশি মন দিতে পারিনি, আসলে আমরা কারেন্টের ব্যাপারটা দেখছিলাম। ওই গাড়ির ডিটেলস আছে তোমাদের কাছে? পেয়ে যাবে। এই বাচ্চারা নিশ্চয়ই কিছু জানে এই ব্যাপারে। সব জায়গাতে অ্যালার্ট করে দিন, পালিয়ে যাবে কোথায় ওরা। স্যার কিছু এমনিতে দেখি বা শুনিনি, কিন্তু একটা আজব ব্যাপার হয়েছে কালকে। মোটামুটি 1 ঘন্টা অবধি কারেন্ট ছিল না রাত্রে। হ্যাঁ স্যার। স্যার এটা প্রস এরিয়া, এখানে লোডশেডিং হয় না। কারেন্ট তো নিজে থেকে যায়নি। খুনি জেনে শুনেই পাওয়ার সাপ্লাইটা কেটে দিয়েছে। স্যার এই দেখুন, কেউ নাড়াচাড়া তো করেছে। যেই লোকটা এই ওয়্যারটা কেটেছে সে খুব ভালো করেই জানতো এই ওয়্যারটা কাটলে পুরো এরিয়ার কারেন্ট চলে যাবে। আর পুরো সোসাইটিরও। হ্যাঁ। ঠিক আছে,
থ্যাংক ইউ। পরিষ্কার, কেউ রাত্রি 2টোর সময় এই জাংশন বক্স থেকে পাওয়ার সাপ্লাই কেটে দিয়েছিল, যাতে সোসাইটির যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো অফ হয়ে যায়। তারপরে ও কম্পাউন্ডে ঢুকলো আর মিস্টার সিডের ঘরে ঢুকে গেছিল। আর প্রায় 2টো থেকে 2:30টার সময় খুনটা করে, হিরেগুলো চুরি করে আর তারপর ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর 3টের সময় আবার কারেন্ট চলে এলো। স্যার আপনার থিওরিতে একটু গন্ডগোল দেখতে পাচ্ছি। কি গন্ডগোল আছে? ওই 3 জনের মৃত্যু 2টো থেকে 3টের মধ্যে হয়নি। কি? তাহলে কখন মারা গেছে? এর ধরো 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা আগে, মানে 1:45 থেকে সোয়া 1টার মধ্যে। এটা কি করে সম্ভব ডক্টর? দয়া, এই 3 জনের বডির টেম্পারেচার আর বডির ভেতরের পরিস্থিতি এই কথাই বলছে যে এদের মৃত্যু 1:45 থেকে সোয়া 1টার মধ্যেই হয়েছে। আর তার ওপর এই মিস্টার সৈয়দের ঘড়ি। আক্রমণের সময় উনি নিশ্চয়ই খুনিকে নিজের হাত দিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন, আর এই ধাক্কাধাক্কিতে ওনার ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন ঘড়িটা সময় দেখাচ্ছে 12:55। 12:55? কিন্তু স্যার, যদি খুনগুলো 12টা থেকে 1:45টার মধ্যে হয় তাহলে খুনি হয়তো তার আগেই এসেছিল। কিন্তু বিল্ডিং এর লাইটগুলো তো 2টো পর্যন্ত অন ছিল স্যার, আর সিসিটিভি ক্যামেরাও কাজ করছিল। আর বিল্ডিং এর সিকিউরিটি খুব ভালো স্যার। আর একজন ওয়াচম্যান স্যার মিস্টার সিডের ঘরের নিচেই দাঁড়িয়ে ছিল। আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছি, 2টো পর্যন্ত তো খুনি বিল্ডিং এ ঢোকেই নি। তাহলে এলো কখন? আর তাছাড়া খুনি খুনগুলো করার পরে পাওয়ার কাটটা কেন করতে গেল? ফ্রেডি। হ্যাঁ ফ্রেডি। আচ্ছা, ভেরি গুড স্যার। ফ্রেডি ওই 4 জন বাচ্চাকে ধরে নিয়েছে। শহরের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, ওয়াশি বিচের কাছে ওদেরকে ধরে নিয়েছে। গ্রেট ওয়ার্ক। সবাইকে নিয়ে এই বিউরোতে আসতে বলো। ওরা আমাদের জন্য মরে গেছে। এগুলো তোমরা ওই হিরের জন্য করেছো না? হিরে? আপনি কোন হীরের কথা বলছেন স্যার? হীরের ব্যাপারে তোমরা কিছু জানো না? যদি নাই জেনে থাকো তাহলে মেরেছো কেন? হ্যাঁ স্যার, আমরা কাউকে মারিনি, ওই কাবারা মেরেছে স্যার। আরও আমাদের জন্যই এসেছিল, আমরাই ওকে ডেকেছিলাম স্যার। এই কাবারা আবার কে? ও একজন কুখ্যাত সিরিয়াল কিলার আর ডাকাত। এক মিনিট, এটা ওই 1940-এর কাবারা নয় তো? আরে আমি এই ব্যাপারে পড়েছি স্যার। ও শুধু লোকেদেরকে লুটতোই না স্যার, বরং তাদেরকে খুব খারাপভাবে মারতো। হ্যাঁ, উনি। আরে ও তো মারা গেছে, বহু বছর হয়ে গেছে। তোমরা ওকে ডাকলে কি করে? আমরা একটা হিস্ট্রি প্রজেক্ট বানাচ্ছিলাম, তাই আমরা ভাবলাম যে সত্যি ডাকাতকে ডাকলে আরো ভালো হবে। তাই আমরা ওর আত্মাকে ডাকছিলাম, কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে গেল। যা কিছু হয়ে যাক, হাত ছাড়বি না। তোরা হাত কেন ছেড়ে দিলি রবি? তোরা জানিস এটা কত ভয়ঙ্কর হতে পারে? গাইস, লেটস জাস্ট চেঞ্জ দ্য স্যার। তারপর হঠাৎ করে একটা শব্দ হলো, আর আমরা ওইদিকে তাকাতেই দেখলাম যে কাবারার ছায়া। ভূত ডাকছিলে তোমরা? চুপ চুপ। ভূতকে ডাকছে। আর তোমরা লেখাপড়া জানো তো? এই সমস্ত কথা বিশ্বাস করো? 50 বছর আগের মারা যাওয়া আত্মা খুন করে চলে যাচ্ছে আর হিরে নিয়ে পালাচ্ছে। আরে এরকম কখনো হয়? স্যার, ওই ছায়াটা আমি নিজের চোখে দেখেছিলাম। ওর মুখ, চোখ, নাক কিচ্ছু ছিল না স্যার। কটার সময় দেখেছিলে? স্যার, তখন 2:05 বাজছিল। স্যার, আমি সেলফোনের টর্চ অন করেছিলাম, তাই সময় দেখতে পেয়েছিলাম। 2:05 মানে কারেন্ট যাওয়ার ঠিক পরপরই। তার মানে খুনি একা ছিল না, আরও কেউ ছিল ওর সঙ্গে। ওই কাবারা ছিল স্যার। হ্যাঁ স্যার, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর আমরা ওখান থেকে মনিকার হোস্টেলে পালিয়ে গেলাম। স্যার, আসলে আমি আপনাদের থেকে একটা কথা লুকিয়েছি।
অ্যাকচুয়ালি সেই রাতে বন্ধুদের ভয় দেখানোর জন্য আমি প্ল্যানচেট নিয়ে মজা করেছিলাম। টেবিলটা পা দিয়ে নাড়িয়েছিলাম আর ম্যাগনেটের সাহায্যে ব্লাড আর কাবারা লিখেছিলাম স্যার। সরি স্যার, কিন্তু এই ছায়া আর ভয়ঙ্কর মুখটা আমি দেখেছিলাম, ওটা কাবারার আত্মাই ছিল স্যার। একটা কথা মনে রাখবে, এই আত্মা টাত্মা বলে কিছু নেই। পঙ্কজ, এদের সবার বাড়িতে ফোন করো, ডাকো এদের বাড়ির লোককে, বলো এদেরকে নিয়ে যেতে, কেমন? অভিজিৎ, এই ছেলেমেয়েরা তখন নিশ্চয়ই কিছু দেখেছিল, নিশ্চয়ই দেখেছিল। আর যা কিছু দেখেছে সেটা এই 3টে হত্যার সঙ্গে জড়িত। খোঁজ নিয়ে দেখতে হবে কে সেই ছায়ামূর্তি। মনে হচ্ছে ওরা খুনিকে দেখেছিল। হ্যাঁ স্যার, আর খুনি হলো ওই কাবারা। আরে ভাই, ব্যালকনিতে গিয়ে দেখে আসি, কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই রেখে গেছে কাবারা তোমার জন্য। তাহলে এটা পড়ার আওয়াজ শুনেছিল লোকেরা। স্যার ওটা শেঠেদের ব্যালকনি, তো খুনি ওখান থেকে দৌড়ে এখানে এসেছিল, তখনই এই টপটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। ওখানে গিয়ে দেখো তো। স্যার ছাপটা ক্লিয়ার নয়, তবে মনে হচ্ছে এটা 7 নম্বরের জুতো। পা খুব ছোট, মনে হচ্ছে এর হাইট খুব একটা বেশি হবে না। যতই ও ছোট হোক না কেন, ও খুব শক্তিশালী, যেভাবে ও খুন করেছে। তোমার কি মনে হয় পঙ্কজ, কিছু বলবে? এই জুতোর চিহ্ন কোনো মানুষের, নাকি আত্মারাও আজকাল জুতো পরা শুরু করে দিয়েছে? না স্যার, আপনি যা বলছেন সেটা ঠিক, কিন্তু ওই নাক কান মুখ ছাড়া ওই ছায়াটা কি ছিল স্যার? এটা আর এমন কি ব্যাপার? তুমি নিজের মুখে এটা লাগিয়ে নাও, এই নাও, এই নাও। না চোখ আছে না নাক আছে, একদম ছায়া। আর অন্ধকার ছিল, তাই ওদেরও মনে হয়েছিল যে খুনি কোনো আত্মা ছিল। এক তো ওরা প্ল্যানচেট করছিল, তার উপরে অন্ধকার হয়ে গিয়েছিল, তাই এরকম ছায়া দেখলে তো ওরা অন্যরকমই কিছু ভাববে, তাই না? একটু ভাবো, আত্মার 10 কোটি টাকার হীরের কি প্রয়োজন? কি করবে ওদিও? এই কাজ কোনো আত্মার নয়, কোনো মানুষের। রাত্রি 12:55 মিস্টার সেঠ আর মিসেস সেঠ আর তাদের চাকর রামু, এই 3 জন খুন হয়ে যায় রাত্রি 2টোর সময়। জংশনের মিটার বক্সে কেউ তার টেনে ছেড়ে, আর রাত্রি 2:05 খুনিকে প্রেরণার ব্যালকনি থেকে পালাতে দেখে আদনান। এক প্রশ্ন এটাই যে স্যার, খুনি বাড়ির ভিতরে ঢুকলো কি করে? আমাদের কাছে রাত্রির 2টো পর্যন্ত সিসিটিভি ফুটেজ আছে স্যার। দুপুরের পরে বাড়ির কাছে কেউ আসেনি, দরজা জানলা সব বন্ধ ছিল, কেউ এন্টার করতেই পারবে না। ব্যাপারটা তো এরকম দাঁড়ালো যে রাত 12:55 খুনি জাদু বলে বাড়িতে প্রকট হয়ে সবাইকে মেরে ফেললো। কি বললে তুমি ফেডরিক? কি বললে? বলিনি তো আমি, মানে ফেডরিক, তুমি একদম ঠিক বলেছো। খুনি এটাই করেছে, একদম ওই কাজটাই করেছে। মানে কাবারার ভূত? চুপ, কাবারার ভূত। আমি এটা বলতে চাইছি যে খুনি ওই খুনের রাতে ও আগে থেকেই উপস্থিত ছিল, বাইরে বেরোয়নি ও। তার মানে বাড়ির ভেতরেরই কোনো লোক? কিন্তু স্যার, বাড়ির তো সবাই মারা গেছে। অন্য কেউ, দয়া, অন্য কেউ ছিল যে খুনের রাতের আগেই রুমে আগের থেকে বসেছিল, বাইরে যায়নি সে। একটা কাজ করি আমরা, সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, দেখতে হবে খুনের 2-4 দিন আগে কে কে মিস্টার আর মিসেস সেটের ঘরে এসেছিল। দয়া, অভিজিৎ, তোমরা সেটের বাড়িতে যাও আর দেখো কোনো লুকোনোর জায়গা আছে কি না। দয়া, এই পিঁপড়েগুলো দেখো উপরে যাচ্ছে।
ড্রাই ফ্রুটস? ড্রাই ফ্রুট নিয়ে ও হয়তো এখানেই লুকিয়ে বসেছিল। জায়গাটাও ভালো লুকোনোর জন্য সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু এই ঘরের মধ্যে ঢুকলো কবে? হ্যাঁ স্যার, ফুটেজ সোসাইটির অফিসে দেখে নিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ফোনটা অন আছে, ফোনটা স্পিকারে আছে। পুরবি স্যার কিছু জানতে পারলে কি? স্যার আমি খুনের রাত্রের থেকে 2 দিন আগের এন্ট্রিগুলো দেখছি, আর কিছু পেয়েছি স্যার। কি পেয়েছো? 2 দিন আগে স্যার চ্যাম্পিয়ন সেলস কোম্পানির একটা টেম্পো এসেছিল 10:15টার সময়। আর স্যার তার পরের দিন মানে খুন হওয়ার ঠিক 1 দিন আগে চ্যাম্পিয়ন সেলসের টেকনিশিয়ান মিস্টার শেঠের বাড়িতে এসেছিল, 1 ঘন্টা থেকে চলে গিয়েছিল। আপনি একটু বাইরে যান। দুজন এসেছিল ফ্রিজ ডেলিভারি করতে, আর দ্বিতীয় দিন দ্বিতীয় লোক হতে পারে ফ্রিজ ইনস্টল করতে, কিন্তু 1 ঘন্টার মধ্যেও বেরিয়ে গেছে। তার মানে এর মানে হলো যদি খুনি ওখানে ছিল তাহলে ও ওখানে কোনো প্রমাণ রেখে যাবে। শালুখেরকে বলো ও যেন শেঠের বাড়িতে যায়। কিছু পাওয়া গেল ডক্টর? হ্যাঁ, পাওয়া গেছে ইলেকট্রোল্যাক্স। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া, ওই সব কিছুই যেগুলো একজন মানুষের ঘামের মধ্যে থাকে। আচ্ছা, এর মানে হলো খুনি এই ফ্রিজের মধ্যেই ঢুকে এসেছিল এখানে। যখন ফ্রিজের ডেলিভারি হয় ও ফ্রিজের ভিতরে লুকিয়েছিল আর বাড়িতে ঢুকে পড়ে। হ্যাঁ স্যার, কয়েকদিন আগে আমি নতুন একটা ফ্রিজ নিয়েছি। কোম্পানির লোক ডেলিভারির পরে ফ্রিজটা খুলতে দেয় না। তারপর 1-2 দিন পরে যখন ইনস্টলেশনের লোক আসে তারা ফ্রিজটা খোলে। তার মানে মিস্টার সিড আর তার বাড়ির লোক জানতেই পারেনি যে ঘরের মধ্যে আর কেউ ঢুকে বসে আছে। একদম, ওই লোকটি ফ্রিজের মধ্যে ঢুকে বসেছিল, ফ্রিজের মধ্যে ওর গরম লাগছিল, গরম থেকে ঘাম বেরিয়েছে, ওই ঘাম ফ্রিজের মধ্যে রয়ে গেছে। কিন্তু ডক্টর শালুখে ফ্রিজের কার্টন তো সিল থাকে, তাহলে খুনি ভেতরে গেল কি করে আর নিঃশ্বাসই বা নিচ্ছিল কি করে? এই দেখো, এখান থেকে শ্বাস নিচ্ছিল। এ তো দেখছি ট্রোজান হর্সের গল্প হয়ে গেল। ট্রোজান হর্স? সেটা আবার কি? ভাই, বড় একটা কাঠের ঘোড়া, কিন্তু ভিতর থেকে খালি, ফাঁপা। ভিতর থেকে খালি? হ্যাঁ, যার মাধ্যমে গ্রিক সৈনিকেরা ট্রয়ের মধ্যে ঢুকে পড়েছিল। গ্রিক সৈনিকেরা বড় একটা কাঠের ঘোড়া ট্রয়েতে পাঠিয়েছিল, যাতে আগে থেকেই সৈনিকেরা ছিল। ট্রয়ে পৌঁছানোর পরে সৈনিকেরা বাইরে বের হয় আর তারপর ট্রয়ের উপরে আক্রমণ করে। এই খুনিও একই উপায় অবলম্বন করেছিল আর সফলও হয়েছিল। কে তুমি?
পালিয়ে যাওয়ার আগে ও নিজের হাত ধুয়েছিল, অস্ত্রটাও পরিষ্কার করেছিল, আর ঠিক 2টোর সময় ওর যে সঙ্গী নিচে ওয়েট করছিল সে পাওয়ার সুইচ অফ করে দিয়েছিল, আর অন্ধকারের সুযোগ নিয়ে ও এখান থেকে পালিয়ে গেছে। পালাতে গিয়ে ও ওইখানে ওই ব্যালকানিতে যায় যেখানে ও টপটা ফেলে দেয়। স্যার, ইনি চ্যাম্পিয়ন্স কোম্পানির ম্যানেজার। স্যার আমি রেকর্ডস আবার চেক করেছি, শেঠজি আমাদের বহুদিনের কাস্টমার। আপনি ম্যানেজার? হ্যাঁ। আর তো তোমরা কৈলাস আর মানব, হ্যাঁ, স্যার। তোমরা ফ্রিজ ডেলিভারি করতে এসেছিলে শেঠ সাহেবের বাড়িতে, তাই তো? হ্যাঁ স্যার। আর তুমি রানা, তুমি ফ্রিজ ইনস্টল করেছিলে? হ্যাঁ স্যার। কিন্তু কি হয়েছে স্যার? মিস্টার সেট, ওনার স্ত্রী আর ওনার কাজের লোক খুন হয়েছেন। কোন? কিন্তু স্যার আমরা তো কিছুই করিনি স্যার। হ্যাঁ, স্যার। আমরা তো অ্যাসাইনমেন্ট পেয়েছিলাম, আমরা গোডাউন থেকে ফ্রিজ তুলেছিলাম আর ওনার বাড়িতে ডেলিভারি দিয়েছিলাম। কিন্তু স্যার এটা তো আমাদের রোজের কাজ স্যার। হ্যাঁ স্যার, একটা কথা বলার আছে। ওই ফ্রিজটা স্যার একটু বেশি ভারী ছিল, প্রায় 30-35 কিলো বেশি ছিল স্যার। হ্যাঁ স্যার, আমরা এই ব্যাপারটা নিয়ে কথাও বলছিলাম। আমরা ভাবলাম যে কোনো নতুন মডেল হবে। স্যার আমি এদের লগবুক চেক করেছি, এরা দুজনে 9টার সময় গোডাউনে পৌঁছেছিল, আর 9:30টার সময় টেম্পোতে ফ্রিজটা লোড করেছিল, আর 10:15টার সময় এরা ওই ফ্রিজটাকে মিস্টার সিডের বাড়িতে ডেলিভারি করে ওখান থেকে বেরিয়ে গেছিল। এর মধ্যে তো কেউ ফ্রিজের ভিতরে ঢুকতে পারবে না। যা কিছুই হয়েছে 9:30টার আগেই হয়েছিল স্যার। স্যার এই খুনি রাত্রেই বোধহয় ফ্রিজের মধ্যে ঢুকে বসেছিল। মিস্টার রানা, আপনি গেছিলেন ওখানে ফ্রিজ ইনস্টল করতে, ফ্রিজের প্যাকিংয়ে আপনার কোনো গন্ডগোল লেগেছিল? মানে এরকম মনে হয়েছিল কি প্যাকিংটাতে কোনো গন্ডগোল আছে? সেরকম কিছু ছিল না স্যার, প্যাকিংটা শুধু ভালো ছিল না, কার্টুন আর ভিতরে থার্মোকল পুরো ভাঙা ছিল, যেন কোনো ইঁদুর কেটেছিল। আমার একটু অদ্ভুত লেগেছিল, তাই গিয়ে ফ্রিজটা চেক করলাম। ফ্রিজ একদম পারফেক্ট ছিল স্যার, ওতে কোনো ড্যামেজ বা ফল্টও ছিল না। তাই আমি ওদেরকে এই কথাগুলো বললাম না, কারণ ওরা ফ্রিজটা ফেরত দিয়ে দিত আর আমাদের কোম্পানির নাম খারাপ হয়ে যেত। থার্মোকল ভেঙে দরজায় হয়তো ঢুকিয়ে দিয়েছিল যাতে ও শ্বাস নিতে পারে। এই ফ্রিজের ওজন 40 কিলোর বেশি ছিল। আর ওই জুতোর ছাপ যেটা পেয়েছি 7 নম্বরের, মানে এটাই বলতে চাইছি এই লোকটা কোনো অ্যাভারেজ হাইটের ফিটের নয়। এই জন্যই তো ফ্রিজের ভেতরেও সেট হয়ে যায়। ম্যানেজার বাবু, হ্যাঁ স্যার। মিস্টার শেঠের বাড়িতে যে ফ্রিজটা পাঠানো হয়েছিল সেম ফ্রিজ এখানে একটা আনান। ঠিক আছে স্যার। গেটুকে ডেকে পাঠাও। আপনি ডেকেছেন আর আমি চলে এসেছি। আরে বাহ, কেমন আছো ঘেঁটু? আরে স্যার, আরে বাবা, কি ব্যাপার, এতদিন বাদে এলে? সব ঠিকঠাক আছে তো? এখনো পর্যন্ত একদম ঠিকঠাক আছি। এখন আপনারা যখন আমাকে সিআইডিতে ডেকেই পাঠিয়েছেন, তাহলে দেখা যাক আমি আপনাদের কি কাজে লাগতে পারি। এবারে মন দিয়ে শুনুন। 3টে খুন হয়েছে, আর আমরা সন্দেহ করছি যে খুনি ওই ফ্রিজের ভেতরে বসে লুকিয়ে ঘরের ভেতরে ঢোকে, 3 জনকে খুন করে আর পালিয়ে যায়। এই ফ্রিজটার ভেতরে? হ্যাঁ, এই ফ্রিজটার ভেতরে। আর স্যার? আর তোমাকে হ্যাঁ, ওইভাবেই ফ্রিজের ভেতরে যেতে হবে আর বসতে হবে। স্যার আমাকে ফ্রিজের ভেতরে যেতে হবে? হ্যাঁ। ওই ফ্রিজের দরজাটা বন্ধ হয়ে যাবে? অবশ্যই। তোমাকে ফ্রিজের ভেতরে বসে বাইরে বেরোনোর চেষ্টা করতে হবে। কিভাবে বাইরে বেরোবে আমাদের দেখাও। কিন্তু স্যার একটু এক গ্লাস জল পাওয়া যাবে? নিশ্চয়ই পাবে। ফ্রিজের ভেতরে যাও, ভেতরে যাও, যাও। যাচ্ছি স্যার। চল কেটু, চলে যা ফাঁসি কাটে। আজকে হয়ে গেছিস তুই বলির পাঠা। যাচ্ছি স্যার।
স্যার এই দেখুন, এবার দেখুন ঘেটুর চমৎকার। ঘেটু, ঘেটু, বাইরে বেরোনোর চেষ্টা করো। স্যার ভেতর থেকে খুলতে পারছি না, আপনাকে হেল্প করতেই হবে। ঘেটু, ঘেটু, বাইরে বেরোনোর চেষ্টা করো। ছুরি তো তোমার কাছে আছে। ঘেটু হ্যাঁ স্যার, স্যার আমাকে বের তাড়াতাড়ি করো, বের করুন বের স্যার। করো ওকে বাইরে। মনে হচ্ছে ওর স্যার দম শ্বাসকষ্ট বন্ধ হয়ে যাচ্ছে হচ্ছে। স্যার। আরে বাবারে, আরে দরজা খুলে দিলাম তো। ঘেটু দরজা খুলে গেছে। ঘেটু, ঘেটু, স্যার হ্যাঁ আরে বাবারে, আমার চশমা। হ্যাঁ ওর চশমাটা দাও। এটি ওকে কফি খাওয়াও, যাও। থ্যাংক ইউ। আমারও তো তাই মনে হচ্ছিল, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। সেটের বাড়ির ফ্রিজের যে কার্টুনটা আছে সেটা এত শার্প কাটা হয়েছে বাইরে থেকে, ভেতর থেকে এরকম ভাবে কেউ কাটতেই পারে না। নিশ্চয়ই কেউ বাইরে থেকে কেটেছে ওই খুনিকে বাইরে বের করার জন্য। সে যেই হোক না কেন স্যার, সে ফ্রিজের ডেলিভারি হওয়ার পরে বা ফ্রিজার ইনস্টলেশন হওয়ার আগে এর মধ্যেই হয়তো এসেছে। ঘেটু, ঘেটু একটা কাজ করো, আমাদের ওই খুনি রোগা পাতলা 30-40 কিলো ওজনের হবে, তবে শক্তিশালী এমন কোন লোককে খুঁজে বের করো যার কাছে হঠাৎ করে অনেক টাকা এসেছে, যে জুয়া খেলে ফালতু অনেক কিছুতে খরচা করছে, এমন কোন লোক। এর মাঝখানে মিস্টার শেঠের ঘরে 3 জন এসেছিলেন। প্রথমজন হচ্ছেন পান্নালাল। হ্যাঁ পান্নালাল সুরাট থেকে হিরে নিয়ে এসেছিল আর মিস্টার শেঠের বাড়িতেই ছিল। স্যার হিরো তো ওনারই ছিল, তাহলে উনি খুন করলেন কেন? হতে পারে ওই হীরের ইন্স্যুরেন্স করেছিল, আর ইন্স্যুরেন্সের কোম্পানি থেকে ডবল লাভ নেবার জন্য এই সমস্ত খেলা খেলেছিল। আর স্যার দ্বিতীয়জন হলো মানিক। ও মিস্টার শেঠের কোম্পানিতে কাজ করে। আচ্ছা, এই হীরের পালিশ তো এই করতো না স্যার? হতে পারে ওর হয়তো লোভ জন্মে গিয়েছিল। আর তৃতীয় জন মিস্টার শেঠের ভাইপো কমলেশ। হ্যাঁ স্যার, এই কমলেশ আসলে ওদের ওখানে থাকে না, ওর কোম্পানিতে কাজ করত। কিন্তু হীরের ব্যাপারে কিন্তু ও সব কিছু জানতো। হতে পারে লোভে পড়ে ওদের সবাইকে খুন করে দিয়েছে। ঘেটু, হ্যাঁ বলো ঘেটু, বলো। স্যার একটা লোক আছে ভিক্টর, স্যার ওর চেহারা সেম টু সেম একই রকম যেমনটা আপনারা বলেছিলেন। আর স্যার ও খুব সহজে ফ্রিজের মধ্যে এঁটে যেতে পারে। আর স্যার কয়েকদিন থেকে ও বেশ অদ্ভুত ধরনের কথাবার্তা বলছে, যেন যেন বড় একটা গুপ্তধনের খোঁজ পেতে চলেছে, অথবা ও যেন গুপ্তধন পেয়ে গেছে। স্যার ও খুবই পাগল আর রকচটা ধরনের মানুষ। শুনেছি কয়েক বছর আগে ও নাকি সিরিয়াল কিলারও ছিল। স্যার সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা হলো, খুন যদি ভিক্টর করে থাকে তাহলে আমাদের হাতে বেশি সময় নেই স্যার। হয় ও দেশ ছেড়ে দিয়েছে, না হলে দেশ ছাড়ার মতলব ভাবছে। ভিক্টর তো একটা মাধ্যম, ওর পেছনে অন্য কেউ নিশ্চয়ই আছে। এই ভিক্টর দেশ ছেড়ে পালানোর চিন্তা করছে। পালিয়ে যাবে কোথায় স্যার? ওকে পালাতে দিলে তো ওর ফোনের লোকেশন থেকে জানতে পারবো কোথায় লুকিয়ে বসে আছে। অনেক পরিশ্রম করতে হয় সিআইডিতে। আর স্যার, স্যার এখানেই কোথাও আছে তাই না? হ্যাঁ ঘেটু, ওর মোবাইলের লোকেশন ওই আশেপাশেই কোথাও দেখাচ্ছে। খুন করার পরে ওখানে লুকিয়ে আছো। ঠিক আছে। তুমি ঠিক যাচ্ছ, আরো আগে যাও। পঙ্কজ স্যার স্যার
এবার আর ওকে কেউ ধরতে পারবে না স্যার। পঙ্কজ কি বলছো? কি হয়েছে কি? স্যার মরে গেছে ও। হাতে একটাই প্রমাণ ছিল, এখন সেটাও গেল। কি করে মারা গেল? স্যার মাথায় কেউ পাথর দিয়ে বা অন্য কিছু দিয়ে মেরেছে স্যার। আর আর মারা গেছে বেশ কিছু সময় হয়ে গেছে, বডি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে পঙ্কজ, অ্যাম্বুলেন্স ডেকে নাও আর তোমরা ওখান থেকে বেরিয়ে যাও। ওকে স্যার, ওকে। যেই ওদের কাজ হয়ে গেছে সাথে সাথে ওদের ব্যবস্থাও করলো আর লাশটাকে ফেলে দিল। স্যার এই 3টে খুনের পরেই ভিক্টরের ফোনের লোকেশন ওখানেই দেখাচ্ছিল। আচ্ছা, তাহলে কে কে খুনটা করতে পারে? পান্নালাল, মানিক না কমলেশ? পান্নালাল, মানিক না হলে কমলেশ। হ্যাঁ সারুকা বলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওই পান্নালাল, মানিক আর কমলেশ, ওই 3 জনকে ফরেন্সিক ল্যাবে ডাকো। আসল অপরাধী কে সেটা জানা গেছে। এই কার্টেনের ভেতরেই ভিক্টরকে ও বাড়িতে পাঠানো হয়েছিল, আর ঘেটুকে ওখানে পাঠিয়ে এটা তো প্রুভ হয়েই গেছে যে ভিক্টর নিজে থেকে বাইরে আসেনি। তো বোঝাই যাচ্ছে নিশ্চয়ই ওকে কেউ সাহায্য করেছিল বাইরে বেরিয়ে আর আসতে। যে ওকে সাহায্য করেছে সে এসবের মাস্টারমাইন্ড, আর সে তোমাদের 3 জনের মধ্যে কেউ একজন। এসব আপনি কি বলছেন? স্যার স্যার আমি কিছু করিনি। আপনারা এরকম কেন বলছেন? হ্যাঁ, 1 মিনিট। কেউ এই কার্টেনটাকে খুব ভালোভাবে কেটেছে, ভিক্টরকে বাইরে বার করেছে, তারপর পুনরায় একটা টেপ দিয়ে কার্টুনটাকে আটকে দিয়েছে। কিন্তু এই কার্টুনের টেপটা মারবার সময় ও নিজের আঙুলের ছাপ এই চটচটে জায়গায় রেখে যায়, যেটা এখনো ইনট্যাক্ট আছে। এই টেপটার ওই দিকে। কিন্তু স্যার ফিঙ্গারপ্রিন্টস মিলবে কিভাবে? কার্টুনে তো টেপ লাগানো রয়েছে, আর যদি আমরা টেপটাকে ছিঁড়তে যাই তাহলে তো কার্টুনের কাগজগুলোও ছিঁড়ে যাবে। তুমি চিন্তা করো না পুরবি, ডক্টর সালুকে যখন আমাদের এখানে ডেকেছেন তো কোনো না কোনো রাস্তা তো আছেই ওনার কাছে। আছে তো, রাস্তা আছে। সারিকা, এই হেয়ার ড্রায়ারটা দিয়ে, এই হেয়ার ড্রায়ারটাকে আমরা এই টেপটার ওপর ইউজ করব। এই ড্রায়ারের গরম হাওয়াতে এই টেপটার ওপরের অ্যাডহেসিভ আঠাটা একেবারে গলে যাবে। এই দেখুন, ফিঙ্গারপ্রিন্টস পরিষ্কার দেখা যাচ্ছে। আরে দারুণ করলেন সারিকা দেবী, সত্যিই অপূর্ব। ফিঙ্গারপ্রিন্ট একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবার শুধু ওদের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে। কমলেশ, হ্যাঁ আমি করেছি। আমি ওই হিরেগুলোর ব্যাপারে জানতাম, আর আমি এটাও জানতাম যে ওরা একটা নতুন ফ্রিজ নিতে চলেছে। আর তখনই আমার মাথায় একটা প্ল্যান এলো। আমি ওই ফ্রিজটাকে ফ্রোজেন হর্সের মতো ইউজ করে ভিক্টরকে ওই বাড়িতে পৌঁছলাম। তারপর আমার হিরের লোভ হয়ে গেছিল। তারপরও রাতে বাড়ি এসে পৌঁছলো। তারপর সুযোগ দেখে আঙ্কেলের ফ্রিজটায় গিয়ে আমি লুকিয়ে গেছিলাম। আর তারপর ডেলিভারির পরে তুমি ওনার বাড়িতে যাও আর ভিক্টরকে ফ্রিজ থেকে বাইরে বের করো। সেই রাতে আমি কাকুর বাড়িতেই লুকিয়েছিলাম। আর তারপর আমি ভিক্টরকে আবার বাইরে বার করে ওখানেই লুকিয়ে দিলাম। প্রায় 1.5 দিন মতো ওখানেই ছিল।
বাড়ির লোক রাতে ঘুমিয়ে পড়লো, ও বাইরে বেরোলো। ও সবাইকে মারলো, আর তারপর হিরে চুরি করে আমার জন্য অপেক্ষা করছিল। ও তাই ভিক্টর নিজের হাত আর অস্ত্র পরিষ্কার করছিল, কারেন্ট অফ হওয়ার জন্য অপেক্ষা করছিল, তাই তো? হ্যাঁ, তারপর আমি ভিক্টরকে আমার সাথে নিয়ে গেলাম। আর মারার পরে ওকে ফেলে দিলাম, যাতে আমার কাছে কেউ পৌঁছতে না পারে। এতটা ভেবেছিলে, এত বড় প্ল্যানিং করলে, কিন্তু তোমার ভাগ্য তোমাকে সাথ দিল না। এটা ভেবে দেখোনি তুমি যেই হও, সিআইডিদের হাত থেকে তুমি নিস্তার পাবে না। প্রত্যেক অপরাধী কোনো না কোনো ভুল করেই থাকে। যেমন তুমি নিজের ফিঙ্গারপ্রিন্ট এখানে রেখে গেছো না, ব্যাস ওটাই আমাদের কাছে যথেষ্ট ছিল। 4-4টে খুন করেছো তুমি হিরে পাওয়ার লোভে। এবার নিজের কর্মফল ভোগ করো। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার, হয়তো ফাঁসি। খুন। আর আমি তোমাকে কথা দিচ্ছি এসিপি, যে আমি নিজে পায়ে হেঁটে এসে তোমার কাছে সারেন্ডার করব। ঠিক আছে স্যার, এই বালাকে এয়ারপোর্ট থেকে নিয়ে নিচ্ছি কাস্টাডিতে। না দয়া, বালাকে তার ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে দাও। বালার কিন্তু আজকে ভীষণ বিপদ। দেখো, আজ পর্যন্ত আমরা রিলেটেড যে কোনো অপরাধীকে ধরেছি, হয় সেই অপরাধী খুন হয়েছে, না হলে সেই অপরাধী সুইসাইড করেছে। যতীন? ও নো, যতীন, যতীন। আর কে কে জড়িত আছে তোমার ওই ব্যবসায়? এর উত্তর আপনি কোনোদিন আমার মুখ থেকে শুনতে পারবেন না এসিপি সাহেব। স্যার, স্যার এ তো মারা গিয়েছে। বালা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, ওর যেন কিছু না হয়। হ্যালো, কি? ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। কি হলো? স্যার, কাউলি রোডে একটা লোককে কেউ গুলি করেছে। স্যার, মারা যাওয়া ব্যক্তির নাম আকাশ কুমার। ওনার আজকে খুব বড় একটা কন্ট্রাক্ট সাইন করতে যাওয়ার কথা, যার ব্যাপারে অনেকই কথা হচ্ছে। ড্রাইভার আপনি না? হ্যাঁ স্যার। এটা যখন হলো তখন গাড়ি মোশনে ছিল, চলছিল? এই স্যার ধরুন 70-80 স্পিডে চলছিল হয়তো। আর ইনি হলেন আকাশ স্যারের বডিগার্ড। যখন কাঁচ ভাঙার আওয়াজ শুনলেন তখনই উনি আমাকে থামাতে বললেন, আর আমি থেমেও গেলাম স্যার। যখন গুলি চলেছিল আপনি কাউকে দেখেছিলেন? না স্যার, কোথাও কাউকে দেখতে পাইনি। গুলিটা সোজা বুকে লেগেছে, পারফেক্ট টাইমিং। গুলি এপার ওপার হয়ে গেছে, গুলি ঢুকে বেরিয়েও গেছে। 70-80 কিলোমিটার প্রতি ঘন্টায় চলন্ত টার্গেটের ওপর গুলি করা, তা আবার সোজা ছাতিতে। এটা তো খুব কঠিন কাজ স্যার, কোনো প্রফেশনালের কাজ মনে হচ্ছে। ড্রাইভার বলছে যখনই কাঁচটা ভেঙেছিল ও ব্রেক মেরেছিল, আর সেই জন্য এখান থেকে গাড়িটা স্কিড করেছিল। স্যার, ব্রেকও এখানে মেরেছে, তার মানে যখন গুলিটা লেগেছে তখন গাড়িটা এরকম জায়গায় ছিল। মানে যখন আকাশের গুলি লেগেছিল তখন ওর গাড়ি এখানে ছিল, আর ও পেছনের সিটে বসেছিল এইভাবে। স্যার, গাড়ির লেফট সাইডের জানলার কাঁচটা ভাঙা ছিল। তার মানে হলো খুনি গুলি ওই দিক থেকেই চালিয়েছিল, নিশ্চয়ই লেফট সাইড থেকে। যেখান থেকে গুলিটা ঢুকেছিল সেটা একদম সোজাসুজি ঢুকেছে। সেই হিসেব অনুযায়ী গুলিটা ওইখান থেকেই চলেছিল। পেছনে অনেক বড় বড় ঝাড় আছে, হতে পারে ওখানে কোথাও বসেও গুলি চালিয়েছে। ফ্রেডি, তুমি এখানে থাকো, আকাশবাবুর পজিশনটা নাও।
এখান থেকে তো ক্লিয়ার শট নয়, মনে হচ্ছে আরো উপরে হবে। আরে কি করছো? সাবধানে। আরে যাচ্ছটা কোথায়? স্যার এই গাছটাতে। আরে এই গাছে তো ডালপালা বলে কিছুই নেই, এখানে উঠবে কি করে? হ্যাঁ স্যার। পঙ্কজ, এখানে চেষ্টা করো, সাবধানে যেও। সাবধানে স্যার। ফ্রেডি দেখা যাচ্ছে এখান থেকে? হ্যাঁ স্যার, ফ্রেডি স্যারকে দেখতে পাচ্ছি। একটু লাইট মেরে দেখো। ফ্রেডি স্যার! হ্যাঁ স্যার, আপনি আরে আকাশের পজিশনটা নিন। স্যার ক্লিয়ার শট। পজিশন ঠিক আছে? একদম পারফেক্ট স্যার। স্যার, স্যার স্নাইপার গানের শেল এই দেখুন। তার মনে হলো খুনি এই গাছে বসেই ওই গাড়ির অপেক্ষা করছিল, আর যখনই গাড়িটা সামনে আসে তখনই শুট করে। স্যার, খুনির দৃষ্টি তো খুবই প্রখর। না পূর্বী, এই দেখো একদম পরিষ্কার, আজকালের মধ্যেই পড়েছে এখানে। হয়তো খুনিরই হবে। আরে স্যার, স্যার আমি নিচে আসবো? এতক্ষণে কি করবে? নেমে এসো। মনে হচ্ছে খুনি এক্সপার্ট শুটার ঠিকই, কিন্তু মনে হচ্ছে অনেক বছর ধরে এই কাজটা করছে। নিশানা লাগাতে লাগাতে হয়তো চোখ ঝাপসা হয়ে গিয়েছিল, তাই চোখটা পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করেছেন। কি স্যার এটা? ফ্রেশ কন্ট্যাক্ট, চোখের মধ্যে ঢালে এই লুব্রিকেন্ট যাতে দূর পর্যন্ত দেখতে পায়। ফ্রেশ কন্ট্যাক্ট এখন এই জিনিসটাই আমাদের পৌঁছে দেবে খুনি পর্যন্ত। স্যার, হ্যাঁ ফেডরিক, আমরা ওই আই ড্রপের শিশির ব্যাচ নাম্বার ট্র্যাক করে ফেলেছি। তারপরে কি জানতে পারলে? ওই ব্যাচের আই ড্রপ ওখানকার 3টে মেডিকেল স্টোরে সাপ্লাই করা হয়েছিল। মেডিকেল স্টোর থেকে আমরা সেই লিস্টটা পেয়ে গেছি যাদেরকে এই আই ড্রপগুলো বেচা হয়েছিল। গুড। স্যার 45 জনকে বিক্রি করা হয়েছিল, কিন্তু একজন কাস্টমার একটু আলাদা। নিতিন? হ্যাঁ স্যার, নিতিন, এক্স অফিসার স্পেশাল ফোর্সেস। আর স্যার ও এক্স স্নাইপারও ছিল। আরে ফ্রেশ কন্ট্যাক্ট আই ড্রপ ইউজ করে স্যার, এই হতে পারে আমাদের আসামি। নিতিন স্পেশাল ফোর্সেস অফিসার, এক্সপার্ট স্নাইপার, আর ওর আই ড্রপস ক্রাইম সিনে পাওয়া যায়। অভিজিৎ, স্নাইপার গান। আরে এ কি? আপনারা কে? এভাবে কি করে আমাদের গাড়িতে ঢুকে পড়লেন? আমরা সিআইডি থেকে। সিআইডি? কেন? ওয়াই? আজ সকালে কাবেরী রোডে আকাশ নামের একটি লোককে কেউ গুলি করে খুন করে দিয়েছে। কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? ওই গাড়িটা 80 কিলোমিটার স্পিডে যাচ্ছিল, আর ওই খুনি স্নাইপার গান দিয়ে পারফেক্ট এম করে গাড়ির ভিতরে বসে থাকা একজন লোককে খুন করে ফেললো। আর স্নাইপার গান তো আপনার কাছেও আছে। আর আপনারা এটা ধরে নিয়েছেন ওই লোকটাকে আমি মেরেছি? এটা কোনো এক্সপার্টের কাজ, আর আপনি একজন ট্রেন্ড স্নাইপারও। ট্রেন স্নাইপার তো আরো অনেকে আছে, আমার দাদা একা তো নন। কাজল? হয়তো অনেক এক্সপার্ট আছে, কিন্তু তাদের মধ্যে কজন লোক এই আই ড্রপ ইউজ করে এটা আমরা ওখানেই পেয়েছি যেখান থেকে খুনি গুলি চালিয়েছিল। এই আই ড্রপ সেই ব্যাচেরই যে আই ড্রপ আপনি কিনেছিলেন খারের একটা মেডিকেল স্টোর থেকে। এবার আপনি বলবেন যে কি এই আই ড্রপ আপনার না? আমি এই আই ড্রপটা ইউজ করি, কিন্তু আমি কাউকে খুন করিনি অফিসার। আমি তো সারাদিন বাড়িতেই বসে আছি। দেখো নিতিন,
গুলির শেল আমরা পেয়েছি, এখানে রাইফেল আছে। তুমি জানো খুব ইজিলি সেটাকে ম্যাচ করা যেতে পারে। আর যদি এটা তোমার আই ড্রপ না হয় তাহলে তোমার আই ড্রপ তোমার কাছে থাকা উচিত। আমরা দেখতে পারি সেটা। স্যার উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনারা আপনাদের ডিউটি করছেন, কিন্তু আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে আমার দাদা এরকম করতেই পারেন না। দেখুন ম্যাম, ও নো, এটা সত্যি কথা যে এগুলো আমিই করছি, কিন্তু জানি না কি করে। হতে পারে আমি পাগল হয়ে গেছি, কিছুই বুঝতে পারছি না। এমন মনে হচ্ছে যেন কোনো ভূত ভেতরে ঢুকে গেছে আমার। আর এই ভূতের থেকে ছাড়া পাওয়ার একটাই রাস্তা আছে আমার কাছে। দেখুন ম্যাম, আপনি সামলান নিজেকে। আমি জানি যে এটা সঠিক সময় নয় কথা বলার, কিন্তু আমরা আপনাকে কিছু বলতে চাই। এই সুইসাইড নোট কি বলতে চাইছিল এই নিতিন? কিছু বলতে পারেন আপনি? স্যার বুঝতে পারছি না ওনার সাথে কি হচ্ছিল। ওনার স্মৃতিশক্তিও খুব কমজোরি হয়ে গেছিল, উনি সবকিছু ভুলে যাচ্ছিলেন। দাদা কদিন ধরে ঠিক করে ঘুমোচ্ছিলেন না, ওনার চোখ দুটো খুব জ্বালা করছিল। আর সেই জন্যই তো উনি আই ড্রপসও নেওয়া শুরু করে দিয়েছিলেন। আর স্যার আজকে সকালে যখন উনি নিউজ দেখছিলেন তখন আজ সকালেই খবর এলো যে নামি দামি বিজনেসম্যান মিস্টার আকাশ কুমারের মৃত্যু হলো। ওনার গাড়ি কাউলি রোড দাদা ছিল, হঠাৎ করে চা খাবে? দাদা অদ্ভুত ব্যাপার এইটা যে গুলি অনেকটা দূর থেকেই চলেছিল, একটা লং ডিস্টেন্স রাইফেল থেকে। 100 meters. Hour speed 18 kilometers per hour. Angle of trajectory 65 degrees. দাদা তুমি তো এত ডিটেলসে বলছো যেন তুমি ওই সময় ওখানেই উপস্থিত ছিলে। হয়তো আমি ওখানে ছিলাম। নিতিন কাজলকে একদম ঠিক কথা বলেছে। ওই সময় ও ওখানেই উপস্থিত ছিল আর আকাশকে খুনটা ওই করেছে। কিন্তু ও বারবার আমাদের বলছিল যে খুনও করেনি, ও ঘরেই ছিল। ও ছিল না বাড়িতে দয়া। ওর জুতোতে যে মাটিটা লেগেছিল সেটা ওই গাছের নিচের মাটি যে গাছে ও বসেছিল। দ্বিতীয় সবচেয়ে বড় প্রমাণ, ওই শেল, গুলির ওই শেলটা ওটা নিতিনের বন্দুক থেকেই ছোঁড়া হয়েছিল। ও যখন আমরা ওকে ওই আই ড্রপ দেখিয়েছিলাম তখন ও বুঝে গেছিল যে খুনটা ওই করেছে, কিন্তু ভয়ের চোটে ও আমাদের মিথ্যে কথা বলেছে। কিন্তু সত্যি কথাটাও সহ্য করতে পারেনি, ভেতরে গিয়ে নিজেকে নিজে গুলি করে দিয়েছে। ডক্টর সালুখে, খুন করে কেউ ভুলে কি করে যেতে পারে যে সে খুন করেছে? সেটাই তো। আকাশের গাড়ি কোন দিক দিয়ে যাচ্ছিল, কোথায় বসে ওর গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, কোথা থেকে আকাশকে গুলি চালানো হবে, এই পুরো প্ল্যানটা করে। আর ওই প্ল্যান অনুযায়ী ও আকাশকে গুলি করে আর ওখান থেকে পালিয়ে যায়। এটা কেউ কি করে ভুলতে পারে? বস হতে পারে ওটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি। হ্যাঁ স্যার, মনে হয় ওর জীবনে এমন কিছু ঘটেছিল যার জন্য এতটা চিন্তিত ছিল আর ওর ঘুম আসতো না। দেখো সালুকে, পিটিএসডি তে আমি তো কোনোদিন শুনিনি যে কেউ ভুলে গেছে যে সে খুন করেছে। তুমি শুনেছো? না। হতে পারে ডক্টর ও বলেনি, কেউ জোর করে ওর স্মৃতিশক্তি মুছে দিয়েছে। মানে হিপনোটাইজ, বা হয়তো মাইন্ড কন্ট্রোল, বা অন্য কিছু হতে পারে স্যার। কেউ এরকম একটা কথা এত সহজে কি করে বলবে? কি সালুকে, হতে পারে? বস এইখানে আমি একটু কনফিউজড। একটা কাজ করি, আমি নিতিনের ভিসারা ভালো করে চেক করে দেখছি, তারপর বলবো। স্যার এটার মানে কি? পঙ্কজ, ভিতরের অঙ্গগুলোকে ভালো করে চেক করা। অনেক সময় বাইরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিচ্ছু বোঝা যায় না, কিন্তু ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সত্যি কথাটা বলে দেয় আর আমরা সব কথা জানতে পেরে যাই। বস দেখে তো নি কোন ধরনের ভূত এর ভেতরে ঢুকে বসে আছে। নিন, ধরুন, 3 বার প্রদক্ষিণ করুন। ওং কৃত্তাতু দুষ্কৃতং কর্মং খুব জনতা ভালোবাসতো কাজল ওর ভাইকে। কালবশং প্রাপ্যঃ নরং একদিন অপেক্ষা করতে চাইছিল না বডির জন্য। হ্যাঁ, সেই জন্যই তো ডক্টর সালুকে বডিটা হ্যান্ড ওভার করে দিলেন।
ডক্টর সালুকের ইন্টারনাল অর্গান টেস্ট করছেন, এটা জানতে পারা যাবে যে নিতিনের মতো একজন ভালো লোক হঠাৎ এরকম খুনি হয়ে উঠল কি করে। এই কাজলের ইচ্ছা ছিল নিতিনের শেষকৃত্য ও সম্পন্ন করবে। ওর বোন ছাড়া নিতিনের এই পৃথিবীতে আর কেউ ছিল না। আরে ভাই আয় না, কত দূরে আছিস? Shit. হ্যাঁ দয়া। হ্যাঁ অভিজিৎ, কোথায় তুমি? আমি আমি এই জাস্ট বাড়িতে এলাম। আরে ভাই এই মানে ভাই লিফটটা এলে আমি বাড়িতে ঢুকবো, তাই নিচে ওয়েট করছি। এই লিফটটাও। হ্যালো অভিজিৎ, কি হয়েছে? খুব ডিস্টার্ব মনে হচ্ছে। না না না, আমার কি হবে, আমি এই তো লিফটে এসে গেছি। আরে আসলে আমি লিফটের জন্য ওয়েট করছিলাম, তাই সেই জন্যেই। আরে ভাই এই লিফট। হ্যালো হ্যালো, হ্যাঁ অভিজিৎ শুনতে পাচ্ছ তুমি? হ্যালো, আমি লিফটের ভিতরে আছি, তাই হয়তো সিগন্যালের কোনো। হ্যালো 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 দয়া। শিট, ফোনটাও। হ্যালো হ্যালো দয়া, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ কেন? না না, তোমার কিরকম ডিস্টার্ব লাগছে? হ্যাঁ তুমি এত চিল্লাচ্ছিলে কেন? চিৎকার করছিলাম আমি? হ্যাঁ 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 ওই সরি, আসলে ওই। না অভিজিৎ, তোমায় কেমন ডিস্টার্ব লাগছে? এরকম খারাপ মুডে তোমাকে কখনো দেখিনি। টায়ার্ড লাগছে এই, আসলে চোখে খুব জ্বালা করছে, জানি না, সেই জন্যই হয়তো একটু বিরক্ত লাগছিল, তাই সেই জন্যই একটু ওই কেমন লাগছিল। এখন বাড়িতে পৌঁছে গেছি। হ্যাঁ মনে হচ্ছে আমার জ্বর আসছে। আমি একটু বিশ্রাম নিচ্ছি। শরীর খারাপ? কোনো প্রবলেম হলে আমি এক্ষুনি আসছি। না 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 না, তেমন কিছু নয়। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে কল করো, ঠিক আছে? আমি বলছি তোমাকে। আসুন 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 আসুন। কেমন আছো রাহুল? আমি ভালো আছি। এনারা মিস্টার অ্যান্ড মিসেস কুমার, এনারা আপনার নতুন প্রতিবেশী। নমস্কার। আর এই সামনের ফ্ল্যাটটা যেটা দেখছেন, ওনারাই ভাড়ায় নিয়েছেন। আচ্ছা, তো কখনো কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আসছি। হ্যাঁ আসি। আসছি।
ভাই পঙ্কজ, এরকম সুন্দর একটা রাতে গরম গরম বড়া পাও খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কি স্যার, এটা তৃতীয় বড়া পাও। বেশি খাবেন না, বাড়িতে আপনার স্ত্রী আপনার জন্য খাবার বানিয়েছে, সেগুলো না খেলে কি হবে জানেন তো? তুই কি ভাবিস আমি আমার বউকে খুব ভয় পাই? অফকোর্স। না 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 স্যার, আপনি তো ম্যান ম্যান। কিন্তু তুই যদি এটা ভেবে থাকিস যে আমি আমার বউকে ভয় পাই, তাহলে তোর চিন্তা একদম ঠিক। আরে অভিজিৎ স্যারের গাড়ি না? অভিজিৎ স্যার, আরে অভিজিৎ স্যার, আরে বসতে তো দিন। কোথায় যাচ্ছে? চলুন। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার দাঁড়ান। আরে অভিজিৎ স্যার, 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 অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার। কি হয়েছে? তোমাদের লাগলো কি করে? অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার। অ্যাক্সিডেন্ট? কবে? কি করে হলো এসব? স্যার, আপনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কি বাজে কথা বলছো? ঘুমিয়ে আছো নাকি? স্যার, হ্যাঁ পুরবী। স্যার অভিজিৎ স্যারের গাড়ির রাইট সাইডে স্ক্র্যাচ দেখা যাচ্ছে স্যার। রাইট সাইডে? দেখলেন স্যার, বলেছিলাম কি না অভিজিৎ স্যারের গাড়ি আমাদের ধাক্কা মেরেছিল। এসব এসব কি করে হলো? স্যার, আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে? আপনি কাল রাতে আমাদেরকে ধাক্কা দিয়েছিলেন। বুঝতে পারছি না কি হচ্ছে স্যার। আমার সঙ্গে কেমন কেমন অদ্ভুত সব ঘটছে। আমি যখন এসব করিনি কিছু, তাহলে কি করে? অভিজিৎ, মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই। কাল ফোনেও তুমি বলছিলে জ্বর জ্বর লাগছে। জ্বর? হ্যাঁ ভাই, আমার মনে হচ্ছে ওই নিতিনের ভূত আমার ভিতরে ঢুকেছে। অভিজিৎ, এসব কি বলছো তুমি? হ্যাঁ, জানি না স্যার, ওই যখন থেকে ওই নিতিনের শেষকৃত্য থেকে ফিরেছি তখন থেকে আমার কেমন কেমন অদ্ভুত একটা ফিলিং হচ্ছে স্যার। মানে ওই ঘুম না আসা, ক্লান্তি, চোখটা জ্বলা, ইরিটেশন, এইসব? হ্যাঁ, ওই মাঝে মধ্যে স্মৃতিশক্তি ভুলে যাওয়া। আমার সত্যি কিছু মনে নেই কি করে আমি কখন আমি গাড়িটা বের করলাম, আমি কখন বাইরে গেলাম, আর কখন কখন তোমাদের সঙ্গে ওই অ্যাক্সিডেন্টটা হলো। ঠিক একইভাবে নিতিনের সঙ্গেও হয়েছিল। ওরও মনে পড়ছে না ও আকাশকে মেরেছে। অভিজিৎ, তোমার কি হয়েছে? আমার নিজের উপরে একদমই কন্ট্রোল থাকছে না স্যার। আমি কখন কি করছি আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমি মানে আমার সঙ্গে যা ঘটছে তার কোনোটাই আমার কন্ট্রোলে নেই। আমার বাইরে থাকাটা ঠিক নয় স্যার। আপনি প্লিজ স্যার, প্লিজ আপনি 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 কোনো কিছু করার থেকে আমাকে আটকান স্যার, প্লিজ। তোমরা কোনো রুমের মধ্যে আমাকে লক করে দাও, না হলে আমি কিন্তু যা কিছু করে ফেলতে পারি। বলছো তুমি অভিজিৎ? তোমাকে কি কোনো রুমে আটকে রেখে দেবো? স্যার, আমরা একটা ক্যামেরা লাগিয়ে রাখি। ক্যামেরা? হ্যাঁ স্যার, একটা লেটেস্ট স্পাই ক্যাম আছে যেটা আমরা শার্ট বা জ্যাকেটে লাগাতে পারি, আর সেটা সব ফুটেজ অটোমেটিক্যালি ইন্টারনেটে আপলোড হতে থাকবে। আমরা সেটা যে কোনো জায়গায় বসে দেখতে পারি। ওটাই করো অভিজিৎ। তুমি ক্যামেরা ফিট করতে পারো নিজের ড্রেসে? তুমি পারবে তো? হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই পারবো। ক্যামেরাটা 24 ঘন্টা অন করা থাকবে। আমরা তোমাকে জানতে পারবো, আর সাথে সাথে মনিটরও করা যাবে। ঠিক আছে, চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার। আরে কিছু হয়নি অভিজিৎ, কামান কামান।
ইউ স্ট্রং ম্যান। থ্যাংক ইউ স্যার। আমি সরি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আরে স্যার, আপনি তো আর জেনে শুনে করেননি। সরি বলবেন না প্লিজ, সরি বলবেন না প্লিজ স্যার। না না। মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তোমরা এখন যাও। স্যার চা। থ্যাংক ইউ সো মাচ। এটার খুব প্রয়োজন ছিল। সরি ইয়ার, আমার জন্য তোমাকে ওয়াচম্যান হতে হলো। আরে ভাই, তুমিও একটু বিশ্রাম নিয়ে নাও না। আরে না বন্ধু, আজ আর রেস্ট হবে না। ওই বালা আজ মুম্বাই আসছে, এয়ারপোর্ট যেতে হবে ওকে আনতে। পাঁচ মিনিটের মধ্যে আমরা শ্মশানে পৌঁছে যাব। রবি, ওদেরকে ফোন করে ইনফর্ম করে দাও যে আমরা আসছি। স্যার, স্যার ওখানে সিকিউরিটি রেডি আছে, সবকিছুই প্ল্যান মাফিক চলছে। কি মনে হয় আপনাদের যে এসব সিকিউরিটির প্ল্যানিং করে আপনারা বাঁচাতে পারবেন আমাকে? আইয়ের প্ল্যানিং আপনাদের থেকে 10 গুণ বেশি। ওরা যে কোনো কিছুই করতে পারে আমাকে মারার জন্য, আর ওরা করবেও। আমরাও তোমাকে বাঁচানোর জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারি। তোমায় কিছু হতে দেব না। তুমি তোমার কথা রেখেছ, এবার আমাদের পালা। আরে আরে আরে, যাচ্ছ কোথায়? তোমার কাছেই তো যাচ্ছিলাম আমি। জানো তোমাকে এই কথা বলার জন্য নিতিনের সঙ্গে কি হয়েছিল যেটা অভিজিতের সঙ্গে হতে চলেছে। কি হয়েছে স্যার? দুজনকে এমন একটা ড্রাগ দেওয়া হয়েছিল যেটা মানুষের মস্তিষ্ককে একেবারে বিকল করে দেয়, কাঠের পুতুল তৈরি করে দেয়। আপনার সমস্ত অর্ডার মানবে, যা বলবেন তাই করে দেবে। খুনো? হ্যাঁ, খুন, কিডন্যাপিং, যা কিছু, এনিথিং। আরে কি বলছো তুমি? এটা কিভাবে এটা এক হয়? ধরনের সাদা আর হলুদ ফুল থেকে পাওয়া যায়। এই ফুল কলম্বিয়ায় পাওয়া যায়। ওখানকার লোক এটাকে ডেভিলস ব্রেথ বলে থাকে। দেখো, এরকম ফুলের নাম আমি কোনোদিন শুনিনি। স্যার, এটাকে জম্বি ড্রাগও বলা হয়, কিন্তু এটা খুব রেয়ার, সহজে এটাকে পাওয়াই যায় না। দামি পেয়েছি বস, নিতিনের বডি থেকে এটা পেয়েছি বস। কেউ না কেউ কোনো না কোনো ভাবে এই জিনিসটা পেয়েছে যেটা নিতিনের উপর ব্যবহার তার মানে করেছে। অভিজিৎকেও অ্যাপ্লাই করা হয়েছে। স্যার, কিন্তু যদি কেউ কারোর ওপর ড্রাগস ইউজ করে তাহলে সে জানতে তো পারবে অভিজিৎ স্যারের বডিতে এই ড্রাগ এলো কোথা থেকে। জানতে পারবে না বস। এটা ঠিক পাউডারের মতো, যার কোনো রং হয় না, যার কোনো ভালো খারাপ কোনো গন্ধ হয় না। ব্যাস এইভাবে সামনে গিয়ে ওড়াও, ব্যাস এইভাবে, ব্যাস 1 মিনিটে সবকিছু শেষ। মাই গড, খোঁজ নিয়ে দেখতে হবে এমন কে আছে এই ড্রাগ সাপ্লাই করে।
আর যে নিতিন আর অভিজিতের মুখে ছড়িয়ে দেয়, এ নিশ্চয়ই অভিজিৎকে দিয়ে কোনো বড় অপরাধ করাবে। আরে আপনি কিছু কাজ ছিল? ড্যাম ইট, অভিজিৎ ফোনটা অন্তত তোলো। কখন থেকে ল্যান্ডলাইনে ট্রাই করছি স্যার, ফোনই তুলছেন না। বডি ক্যাম চেক করো, হয়তো জানা যাবে ও কোথায় আছে। দেখো ও কোথায় আছে। স্যার উনি তো গাড়ি চালাচ্ছেন। গাড়ি চালাচ্ছে? কোথায় যাচ্ছ? আপনারা অন্তিম দর্শন করে নিন। আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে বাঁচাতে পারলাম না। মাই গড, হ্যাঁ স্যার। অভিজিৎ শ্মশান ঘাটের দিকে গেছে। তুমি কোথায়? স্যার আমি তো শ্মশানেই আছি, কিন্তু অভিজিৎ কেন আসছে? দয়া, অভিজিৎ বালাকে মারতে আসছে। কি? অভিজিৎকে ওই ড্রাগই দেওয়া হয়েছে যেটা নিতিনকে দেওয়া হয়েছিল। দয়া, অভিজিৎকে যে কোনো ভাবে আটকাও, ওকে আটকাতে হবে। বালা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, বালার কিচ্ছু হবে না। পঙ্কজ, পুরো ফুটেজটা রিওয়াইন্ড করো। হতে পারে যে ড্রাগটা দিয়েছে অভিজিৎকে সেটা এই ফুটেজে দেখা যেতে পারে। ওম কৃত্তাতু দুষ্কৃতং। বালার জীবনে ঝুঁকি আছে, এ ঠিকই বলেছিল। কিন্তু এখানে তো সব আমাদেরই লোক। কে মারবে ওকে? অভিজিৎ। কি? যে ড্রাগটা নিখিলকে দেওয়া হয়েছিল ওই ড্রাগই অভিজিৎকে দেওয়া হয়েছে, আর এই বালাকে মারার জন্য এইসব করেছে। আর এই অভিজিৎ যে কোনো সময় এখানে আসতে পারে। এবার কি করব স্যার? আর এখন যাই হোক না কেন, অভিজিৎকে কিছুতেই বালার কাছাকাছি আসতে দেওয়া যাবে না। আর অভিজিৎ যদি কন্ট্রোলে না আসে তাহলে শুট হিম। পজ করো, পজ করো, পজ করো। এবার দেখাও। স্যার আমি একে আগেও কোথাও দেখেছি স্যার। একে কোথায় দেখেছিলে? একে? হ্যাঁ স্যার। না স্যার, এখনো পর্যন্ত তো অভিজিৎ আসেনি এখানে। স্যার অভিজিৎ এসে গেছে।
অভিজিৎ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও অভিজিৎ। অভিজিৎ, অভিজিৎ না। না, স্যার নিতিনের বোনকে যখন এই ফটোগ্রাফটা দেখাই তখন ও বলে এর নাম দর্শন। আর এই দুদিন আগেই ও অভিজিৎ স্যারের পাশের ফ্ল্যাটে শিফট হয়েছে। পঙ্কজ, খোলো। মাই গড, পঙ্কজ, ভেতরে দর্শন আছে, যাও তাড়াতাড়ি। স্যার, হ্যাঁ, বেঁচে আছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দর্শন, দর্শন, দেখো দর্শন, 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 ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আমি আপনাকে কিছু বলতে চাই স্যার। কি বলতে চাও? আমি আয়ের জন্য কাজ করতাম। আকাশকে কেন মারতে চেয়েছিলে? বিজনেস স্যার, আয়ের এটাই বিজনেস। কেউ টাকা দিয়েছিল আকাশকে মারার জন্য। আকাশের পরে নিতিন বালাকেও মারতে গেছিলাম, কিন্তু নিতিন ফেল করে গেল। নিতিন ফেল করেছে বলে ও সুইসাইড করেছে, আর যেই নিতিন সুইসাইড করেছে তুমি ইন্সপেক্টর অভিজিৎকে ঠিক করেছিলে ওর জায়গায়। কিছু কাজ ছিল? বালাকে মারার জন্য। দর্শন, বলো, কে হলো সেই আই? কে সেই মাস্টার মাইন্ড? কাকে তুমি ফোন করতে? হ্যাঁ, কার সঙ্গে কথা বলতে? কে তোমাকে অর্ডার করতো? বলো দর্শন, বলো দর্শন, দর্শন। তুমি ঠিক আছো? আমাকে জিজ্ঞেস করছো ভাই? আমি অলমোস্ট একটা লোককে প্রাণে মারার চেষ্টা করেছিলাম, আর তোমাকেও মেরে ফেলতে চাইছিলাম, আর তুমি... আরে বন্ধু, আমিও তো তোমাকে অ্যাটাক করেছি। অ্যাটাক না, তোমাকে গুলি করা উচিত ছিল ভাই। তুমি নিজের কাজ করছিলে, তোমার ডিউটি পালন করছিলে, আর জানি না আমি কি করছিলাম। অভিজিৎ, তোমার মগজটা কোনো ভূত নয়, একটা ড্রাগ কন্ট্রোল করছিল। একটা ড্রাগ, ডেভিল ব্রেথ নামে একটা ড্রাগ। তাহলে তো আমাদের খুব তাড়াতাড়ি এই কেসটার গভীরে আমাদের যেতে হবে। জানি না কত মানুষদের এই ড্রাগ খেলনার মতো ব্যবহার করবে। পঙ্কজ, নিয়ে এসো বালাকে। বালা, তোমাকেই আমাদের এক অফিসার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, আর ও এটা কেন করেছিল না ও জানতো না আমি জানতাম। তুমি জানতে, কিন্তু তুমি এগুলো কেন হচ্ছিল আর কিভাবে হচ্ছিল, আর আই বা আসলে কে? আইয়ের ব্যাপারে ডিটেলে তো কেউ বলতে পারবে না। আমি শুধু এটুকু বলতে পারি যে এটা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন। এটা একদম অন্যরকম, অনেকটা ধরুন সেই অক্টোপাস। তার মানে 8খানা হাজার। ওরা তার থেকেও বেশি।
ক্রিমিনাল ফিল্ডে এমন কোনো কাজ নেই যেটা আইএ করে না। মার্ডার, ড্রাগস, হিউম্যান ট্রাফিকিং, সবকিছু। নিতিনের মতন হাজারটা এজেন্ট, ও যখন যাকে ইচ্ছে কাজে লাগাতে পারে। বা যারা আসে তাদেরও মেরে ফেলে, আর নয় তারাই সুইসাইড করে। সে তো মরেই যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের বন্ধু, আত্মীয়, পরিজন সবাইকে মেরে ফেলা হয় আইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার শাস্তি হিসাবে। ওর হাত সারা বিশ্বব্যাপী রয়েছে। ও যেখানে খুশি, যখন খুশি, যাকে খুশি মেরে ফেলতে পারে। তুমি একটা কথা ভুলে যাচ্ছ, অক্টোপাসের যতই 8টা হাত থাক না কেন, মস্তিষ্ক কিন্তু একটাই। তোমার এই আই অর্গানাইজেশনে যতই লোক থাকুক না কেন, যেখানেই ওরা ছড়িয়ে থাক, কিন্তু মাস্টার মাইন্ড তো একজনই হবে। একদম ঠিক বলেছেন আপনি। মাথা তো একটাই, কিন্তু সেটা 10টা মাথার বরাবর, খুব ক্ষুরোধার। তোমাদের মাস্টার মাইন্ডের ব্যাপারে তুমি যা যা জানো আমি শুনতে চাই। আইয়ের ব্যাপারে আমি যতটুকু জানি সবকিছুই আপনাকে বলে দিয়েছি, কিন্তু যদি আমার কথা শোনেন তাহলে আইয়ের মতন অর্গানাইজেশনকে শেষ করা অত সহজ নয়। ওর নজর সারা পৃথিবীতে, ওর নজর থেকে কেউ পালাতে পারে না। বালা, তোমার এই মাস্টার মাইন্ড আমাদের আইনকে মানে না। ঠিক আছে, এবারে দেখে নিও তোমাদের ওই অক্টোপাসের মতন মাস্টার মাইন্ড দা আই, ওর চোখে আমাদের এই আইন কিভাবে ধুলো ছড়ায়। দেখো, ওর জন্য এটা এনেছিলাম। আঙ্কেল 25 লাখ টাকার চেক? হ্যাঁ মা, আজ জ্ঞানদীপ ইনোভেশনস এর 5 বছর পূর্তি, সেটার উপহার ভাবতে পারো। আঙ্কেল সেটা ঠিক আছে, কিন্তু বাবা তো গত 2 বছর ধরে কোম্পানির জন্য কোনো কাজই করেনি। দেখো, কিছু সম্পর্ক এই সমস্ত কথাবার্তার অনেক ঊর্ধ্বে হয়। তোমার বাবা আর আমার বন্ধুত্ব অনেকটা এরকম। চলো জ্ঞানের সঙ্গে দেখা করি। বাবা, দেখো কে দেখা করতে এসেছেন। কেমন আছে আমার বন্ধু? আরে, আগে থেকে তো অনেক ফিট মনে হচ্ছে। যদি তোকে এত হ্যান্ডসাম লাগে, নার্স তোকে ভালোবেসে ফেলবে। শোনো প্লিজ, আমি তোমার বাবার সঙ্গে কিছু কথা বলতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। শিওর আঙ্কেল, যাও যাক। হ্যাঁ হ্যাঁ প্লিজ এসো সবাই। ওনার এই চেকটার জন্য আমাদের সত্যি খুব হেল্প হয়ে যাবে। হ্যাঁ, পাপার জন্য একটা অ্যাডভান্স বেড নিয়ে আসতে পারি, তাই না? হ্যাঁ, আরে স্যার, স্যার কি হলো? স্যার কি হলো? লাইট অন্ধকার কেন এখানে? লাইট কি হলো? কি হলো? সন্দীপ আঙ্কেল? আই থিংক হি ইজ ডেড। জ্ঞান স্যার, আপনি ঠিক আছেন তো? এই ছুরিটা ক্যান্সারের হাতে? আচ্ছা, তুমি এটা বলছো যে তোমার বাবা জ্ঞানবাবুর হাতে ছুরি ছিল, কিন্তু উনি সন্দীপবাবুর খুন করেননি। স্যার, উনি কিভাবে খুন করতে পারেন? 2 বছর ধরে তো উনি প্যারালাইজড। ওনার সিএলআইএস হয়েছে। কমপ্লিট লকিং সিনড্রোম। হ্যাঁ স্যার, এই পরিস্থিতিতে শরীরের কোনো অংশই কাজ করে না, এমনকি চোখের পাতা পর্যন্ত পড়ে না। ওনার প্যারালাইসিস হলো কি করে? স্যার, 2 বছর আগে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অদ্ভুত ব্যাপার, 2 বছর আগে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন থেকে উনি বিছানায়। তাহলে ওনার হাতে ছুরি এলো কি করে? স্যার, এটা অসম্ভব। খুন জ্ঞান স্যার নয়, অন্য কেউ করেছেন। আরে কিন্তু ছুরি তো ওনার হাতেই ছিল। হয়তো খুনি এই কাজটা করেছে। তার মানে হলো এই রুমে জ্ঞানবাবু আর সন্দীপবাবু ছাড়া আরো কেউ ছিল? না স্যার, আমরা সবাই তো নিচেই ছিলাম। হ্যাঁ স্যার, আর ঘরে তো আর কেউ ছিল না স্যার। তার মানে তুমি এটা বলতে চাইছো যে এই খুন জ্ঞানবাবু করেছেন? না স্যার, আমি সেটা বলতে চাইনি। তুমি কি বলতে চাইছো? সন্দীপ তাহলে নিজেকেই ছুরি মেরেছে, আর মারা যাওয়ার আগে ছুরিটা ওনার হাতে ধরিয়ে দিয়ে যায়? হ্যাঁ, আবার এমন নয় তো যে জ্ঞানবাবুর কোনো শরীর খারাপই নয়, শুধু অ্যাক্টিং করছেন। স্যার, আপনি এসব কি বলছেন? যেটা আপনি শুনলেন,
যদি আপনার কোনো আপত্তি না থাকে আমরা আপনার বাবাকে আরেকবার চেক করতে চাই। করুন আপনি, আমরা কি মিথ্যা বলছি নাকি? দেখে নিচ্ছি। এনার তো পায়ের মাংসপেশিগুলো টোটাল অ্যাট্রোফিক হয়ে গেছে। তার মানে মানে এক কথায় বলতে পারো যে পায়ের মাংসপেশিগুলো একদম ওই শিথিল হয়ে গেছে। উনি যদি চানও তাহলে 1 ইঞ্চ